নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। বিশ্বাস বলে একটি শব্দ আছে, শব্দটি শব্দ কিন্তু গভীরতা ব্যাপক। বিশ্বাসযোগ্যতা এই শব্দটিও তাই। বিশ্বাসযোগ্যতার প্রশ্নে এই প্রশ্নটা বারবার আসছে, আচ্ছা কীভাবে বিশ্বাস করবো বলুন তো? এই যে বলা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, নানা ধরনের যে ক্রাইমের খবরগুলো আসে, তারপর বিশ্বাস করা যায়? বিশ্বাসটা জোগাতে হয়। রাষ্ট্র যদি তার জনগণকে সেই বিশ্বাসটা জোগান যে হ্যাঁ আমরা তোমার পাশে রয়েছি, তুমি এগিয়ে চলো, আমরা তোমাকে এগিয়ে নিয়ে যাব, এইরকম একটা বিশ্বাসের জায়গায় আমরা কি দেখলাম? ঠিক এক মাস আগের 8 তারিখে সেদিন 500 এবং 1000 টাকার নোট বাতিল হলো। কি ছিল মুদ্রা? কালো টাকা, কাউন্টারফেট কারেন্সি, অর্থাৎ যেটাকে বলা হয় যে সন্ত্রাসবাদীরা যে জাল নোট বিভিন্ন ছড়িয়ে দিচ্ছে, এই প্রশ্নটি। ঠিক এক মাস পর আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনি সাংবাদিক সম্মেলন করলেন। আমরা ভাবলাম বোধহয় বিশাল কিছু একটা কি আবার কোনো অ্যানাউন্সমেন্ট আসছে। যেটি অ্যানাউন্সমেন্ট হলো, অনেকেই বলবেন যে কেন একটা বড়সড় পরিবর্তনের দিকে, অর্থাৎ অনলাইন ব্যাংকিং এবং ডিজিটাল ক্যাশ এই ব্যবহার করার ক্ষেত্রে, প্লাস্টিক মানির ক্ষেত্রে সরকার ব্যাপক ছাড় দিচ্ছে। আচ্ছা, প্রথমে শুনে নেব কি কি ছাড় আসছে, কি কি সুবিধা আসছে। সারা দেশ জুড়ে ডিজিটাল লেনদেন আরও বাড়াবার জন্য একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। পেট্রোল পাম্প, রেলের টিকিট, জীবন বিমার নতুন প্রিমিয়াম বা নতুন যদি আপনি কোনো পলিসি করেন, সেই ক্ষেত্রে অনলাইন পেমেন্টে ছাড়ের ঘোষণা করেছেন তিনি, যাতে আরও বেশি সংখ্যক মানুষ নগদ টাকার পরিবর্তে প্লাস্টিক মানির ব্যবহার করেন। অনলাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার মধ্যে রয়েছে অনলাইনে রেলের টিকিট, দূরপাল্লার রেলের টিকিট বা হচ্ছে যারা নিয়মিত রেল যাত্রা করেন, অর্থাৎ মান্থলি আছে, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে তারা 10 লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট বিমার সুবিধা পাবেন। 10 লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট বিমা পাবেন যারা অনলাইনে রেলের টিকিট বুকিং করবেন, আর যারা করবেন না তারা কিন্তু পাবেন না। ভাড়াতেও মিলবে 5% ছাড়। এই সুবিধা মিলবে শহরতলির মান্থলি ও সিজন টিকিটের ক্ষেত্রেও। অনলাইনে জীবন বিমার প্রিমিয়াম দিলে মিলবে 10% ছাড়, অর্থাৎ আপনি যদি জীবন বিমার প্রিমিয়াম অনলাইনে দেন 10% ছাড় পাবেন। অনলাইনে গাড়ি বাড়ির প্রিমিয়ামের ক্ষেত্রে 8%। অনলাইনে পেট্রোল কেনার ক্ষেত্রে মিলবে 0.575%। রয়েছে আরও ঘোষণা, জাতীয় সড়কের টোল প্লাজায় অনলাইন পেমেন্টেও 10% ছাড়। এখানে নিঃসন্দেহে এই ছাড়ের ঘোষণাটা যদি আগে হতো, অর্থাৎ সরকারের যদি এই ইচ্ছেটাই থাকতো যে হ্যাঁ আমি প্লাস্টিক মানির ব্যবহার বাড়াবো, তাহলে প্রথমে সুবিধা দিয়ে দেখা যেত যে এই সুবিধাগুলো দিলে মানুষ স্বাভাবিকভাবে বেশি আকৃষ্ট হতো। কিন্তু এই সুবিধাগুলোর আগে আমরা দেখেছি যে 500 এবং 1000 টাকার নোট বাতিল, যার জেরে হুলস্থুল কাণ্ড, প্রচুর আশঙ্কা আতঙ্কর, প্রচুর হচ্ছে ব্যাংক এটিএমের সামনে লাইন দিয়ে দাঁড়ানো, 90 জনের মতো মারা যাবার সংবাদ। এই সমস্ত পর এক মাস পরে এসে এই ছাড় আগে ঘোষণা করলে কি ক্ষতি হতো? মানুষ ছাড়ের সুবিধা পেতে চায়, স্বাভাবিক। তারা প্রত্যেকেই হচ্ছে বাঁচাতে চান খরচ, এবং কিছু কিছু যে ক্ষেত্রে, অর্থাৎ আমরা কোনো জায়গায় জিনিস কিনতে গেলে একটার জায়গায় যদি দুটো পাই, একটা কিনলে একটা ছাড় ফ্রি পাওয়া যায়, সেই জায়গায় মানুষ এমনিই যায়। তার জন্য এত ঢক্কানিনাদের কি কোনো প্রয়োজন থাকে? এই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। এবং ঠিক তার প্রাক্কালে এই এক মাসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবান্নতে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং অ্যাড্রেস করেছেন। তিনি সেখানে বলেছেন কি, নোট বাতিলের সিদ্ধান্ত ভারতবর্ষের ইতিহাসে, অর্থনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়, এবং এই সিদ্ধান্তের পেছনে একটি এজেন্ডা রয়েছে। এবং তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি একটা কথাই বলেছেন যে ফকির বাবু, তিনি ফকির বাবু বলে সম্বোধন করে কটাক্ষ করেছেন, এবং যে তাহলে এত টাকা জমি কেনার টাকা কোথায় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি? আমরা একটা প্রতিবেদনকে সঙ্গে নিচ্ছি, কি বলেছেন তিনি শুনব। নোট বাতিলের এক মাস হয়ে গেল, এখনো হয়রানির শিকার সাধারণ মানুষ। কোথায় গেল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি? সেই নিয়েই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মোদির উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন একাধিক প্রশ্ন। কালো টাকা ফেরাবেন বলেছিলেন, এক মাস হলো
তা কি হয়েছে? এই সিদ্ধান্তে লাভ হয়েছে কাদের? ফকির বাবুদের এত টাকা কোথা থেকে এলো? আমরা জানতে চাই দেশ কেন ক্ষতিগ্রস্ত হলো। এখনো বাজারে পর্যাপ্ত নোট নেই কেন? কেন চুপ আরবিআই এর গভর্নর? নোট বাতিলের জেরে উদ্ভূত পরিস্থিতিকে ভারতীয় অর্থনীতির অন্ধকারতম অধ্যায় বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, নোট বাতিলের সিদ্ধান্তের পেছনে কোনো এজেন্ডা রয়েছে, তা দেশের মানুষ জানতে চায়। যখন কোনো পলিটিক্যাল পার্টি অনেকগুলো একসাথে হয়, কালেকটিভ ইন্টারেস্ট কাজ করে, তখন কখনো কখনো আমার একটা ইস্যু থাকতে পারে, তাদের একটা ইস্যু থাকতে পারে, কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিই। তার কারণ যেহেতু এক একটা পার্টির এক এক রকম ইস্যু থাকতেই পারে, যতটা অ্যাডজাস্ট করা সম্ভব। কিন্তু এক মাস পরে বলতে বাধ্য হয়েছি হিডেন এজেন্ডাটা কি এবং বেনিফিশিয়ারি কারা, হু ইজ দ্য বেনিফিশিয়ারি, কি কারণে তিনি এটা করলেন, দেশ কেন ক্ষতিগ্রস্ত হলো, কারা লাভবান হলো। তোলেন প্রধানমন্ত্রীর পদ নিয়েও প্রশ্ন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদী। তার রক্ষা করার কথা, তিনি কি করে সেটাকে রক্ষক হয়ে যদি ভক্ষক হয় তাহলে কি হবে? সেই জন্য আমরা বলছি মাস্ট স্টেপ ডাউন। ইয়েস, যদি ওনার নৈতিকতার একটুও থাকে, নেই, আমরা জানি, আমরা অনেক কিছু দেখেছি আগেও। 8ই নভেম্বর নোট বাতিলের পর থেকেই প্রতিবাদের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এ রাজ্যে নয়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারেও জনসভা করেছেন তিনি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে সুর চড়িয়ে তিনি বুঝিয়ে দিলেন, প্রতিবাদে থেমে থাকার পাত্রে তিনি নন। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, আরতাস নিউজ, কলকাতা। আজকে বিতর্ক এবং বিশ্লেষণকে সঙ্গে নিয়ে আছেন অনুপ্লব ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা। অনুপ্লব ঘোষ, স্বাগত জানাচ্ছি আপনাকে। রয়েছেন রমেন পাণ্ডে, রাজ্য সভাপতি আইএনটিইউসি শ্রমিক সংগঠন রাজ্য সভাপতি রমেন পাণ্ডে, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতার সহ সভাপতি রাজকমল পাঠকজি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন সুপর্ণ মৈত্র, শিল্প অর্থনীতি বিশেষজ্ঞ। সুপর্ণদার কাছে আসার আগে আমি একটু রাজকমল বাবুর কাছেই প্রথম প্রশ্নটা এটাই ছিল যে সত্যিই যদি এটা হিডেন এজেন্ডার সাথে এই শব্দটার সাথে ভারতীয় জনতা পার্টির একটা অদ্ভুত সম্পর্ক দেখা গেছে, যে বিরোধীরা একযোগে বলেন ভারতীয় জনতা পার্টির হিডেন এজেন্ডা থাকে। আর যদি এই প্রশ্নটা থাকে যে ডিজিটাল প্লাস্টিক মানি ব্যবহারের জন্য এই ছাড় দেওয়া, এটা শুরুতে কেন তাহলে দেওয়া হলো না? টাকাটাকে বাতিল করার আগে তখন তো কালো টাকার কথা বলা হয়েছে, কাউন্টারফিট কারেন্সির কথা বলা হয়েছে, অথচ আজকে আমরা বুঝতে পারছি যে প্লাস্টিক মানির ব্যবহার বাড়বে। এবং যারা এখনো ভাবছেন যে বাজারে সেই পর্যাপ্ত টাকা থাকবে, সেটা কিন্তু যে হবে না, সেটাও কিন্তু অরুণ জেটলি পরিষ্কার করে দিয়েছেন। রাজকমল বাবু, এটা তো কোথাও একটা জায়গায় বিশ্বাসযোগ্যতার উপর একটা প্রশ্ন এসে যাচ্ছে। দেখুন, হিডেন এজেন্ডা যেটা বলছেন, আজকে মোদিজি কি ডাক দিয়েছেন যে উনি কালো টাকা দেশের উপর থেকে সরিয়ে দেবেন। তো যাদের কাছে কালো টাকা আছে তাদের যদি আগে থেকে বলে দেয়া হয় যে আমরা এইগুলো বাতিল করতে যাচ্ছি, তাহলে তারা আগে ব্যবস্থা করে সেই কালো টাকাকে সাদা করে নেবে। আজও আপনারা হয়তো বলবেন একটু বাদে যে ওই যে একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পাবলিক মানি গেছে, কোথায় কালো টাকা এলো। কারণ কালো টাকা নিয়ে তো এখনো বসে আছে, এখনো আন্দোলন চলছে। তারা ভাবছে যে এই কালো টাকা হয়তো সাদা করে ফেলতে পারবো, তার প্রচেষ্টায় তারা বিভোর হয়ে আছে। এটাই কথা। আমি সুপর্ণদা আপনার কাছে এই প্রশ্নটাই, যে যদি প্লাস্টিক মানির ব্যবহারকে বাড়াতে হয় তাহলে তো প্রথমেই তো ইনসেনটিভস ঘোষণা করা যেতেই পারতো এবং তারপরে ফেজ আউট, মানুষ তো অটোমেটিক্যালি তার দিকে আকৃষ্ট হতে পারতো। এখন হচ্ছে অনেকটা ধরে বেঁধে, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো, একদিকে প্যানিক, উৎকণ্ঠা, মানে একটা সেপারেশনস হয়ে গেল। বয়স্করা যারা এগুলো সম্পর্কে ওয়াকিবহল নন, আর হচ্ছে তরুণ সমাজ। এবং কোনো ভাষণে কিন্তু এটা নেই যে যারা এগুলো সম্পর্কে ওয়াকিবহল না তাদেরকে কিভাবে এটা উৎসাহিত করে এগিয়ে নিয়ে যাওয়া হবে। শুধু হচ্ছে ইনসেনটিভসের কিছু ঘোষণা করা হয়েছে। সুবর্ণ মৈত্র। সুজিতদা, যখন আমাদের জন্মদিন হয় তখন আমরা মানে এখন হয়তো সবাই টেলিফোন করে আর মানে হয়তো শুভেচ্ছা জানান না, কিন্তু একটা হোয়াটসঅ্যাপে বা মেসেজ করেন হ্যাপি বার্থডে। যখন যারা বিবাহিত তাদেরকে, যখন তাদের বিবাহবার্ষিকী আসে, তাদেরকে বলা হয় ওয়েডিং অ্যানিভার্সারির জন্য শুভেচ্ছা জানান। কোনো সময় যদি কারোর বাড়িতে বিয়োগ হয়ে থাকে সেই দিনটা, সেটাতে
দুঃখ জানানো হয়। তো আজকে আমরা 1 মাস হয়ে গেল, আমরা আজকে এই আলোচনাটাতে বসছি যে এই যে ভোগান্তির মাস পূর্তি, এটা বোধহয় আপনার টাইটেল। এবং এটাকে যদি খুব সহজভাবে আমরা বুঝি, অনেকেই অনেক কিছু বলছেন, এর 3টে উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 8 তারিখ এইরকমই সময়, প্রায় 8টা 16-তে ওনার ভাষণটা বোধহয় শেষ হয়েছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন 8টা 16-তে শেষ হয়েছিল। উনি বলেছিলেন যে 3টে উদ্দেশ্য, একটা হচ্ছে কালো টাকা বিলুপ্ত করবেন উনি এই দেশ থেকে, 2 হচ্ছে যে জাল টাকা যেটা আছে, যেটা ইংরেজিতে কাউন্টারফিট, সেটা সরিয়ে দেবেন, আর 3 হচ্ছে এই যে সন্ত্রাসের যে কালো টাকা বা এই যে জিনিসগুলো সেগুলো সন্ত্রাসবাদীরা ব্যবহার করছেন, সেটার থেকেও উনি দেশকে অনেকটা মুক্ত করবেন। এই 3টে সিদ্ধান্তের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ মানে তার এই সিদ্ধান্তকে প্রশ্ন করেছে। কেউ বলেছেন এটা হচ্ছে একটা প্রস্তুতিহীন অবিবেচনা, অনেকেই বলেছেন যে বাস্তবায়ন ঠিক হচ্ছে না, কেউ আবার তুগলকি খামখেয়ালিপনার সম্বন্ধে বলেছেন, আবার কেউ কেউ বলছেন নির্মমতার সাথে এটা একটা পরিকল্পিত পদক্ষেপ। এটা এই 3টে জিনিসের মধ্যে কিন্তু এটা দাঁড়িয়ে আছে। মানে আজকের ঘটনাটার পর নির্মমতার সঙ্গে একটা পরিকল্পিত পদক্ষেপ নিয়ে কিন্তু যুক্তিটা জোরালো হতে পারে। আমি সেটাই জন্যই বলছি যে দুটো আস্তে আস্তে সরে যাচ্ছে, তৃতীয়টার দিকেই হচ্ছে। আমরা প্রথমে বলছি যে আমি যদি বলি কাউন্টারফিট যে বা জালের কথা, সেটা সুপ্রিম কোর্ট যেটা ভারতীয় সরকার যেটা অ্যাফিডেভিট ফাইল করেছেন, এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, আমি ইচ্ছে করে ISIR বলতে সাহস পাই না, সেই জন্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বললাম, তারা বলেছেন প্রতি 1 লক্ষ নোটে 28টা করে কাউন্টারফিট নোট। এটা হচ্ছে একদম 0.28, এটা সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার অ্যাফিডেভিট দাখিল করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্ল্যাক মানির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এটাতে যারা লড়াই করেছেন সেখানে সব নামী অর্থনীতিবিদরা, সেটা আমি নামগুলো এক এক করে বলে দিচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংকের যিনি অর্থনীতিবিদ ছিলেন ল্যারি সামার্স, পল ক্রুগম্যান যিনি নোবেল জয়ী, ডক্টর অমর্ত্য সেন, ডক্টর কৌশিক বাসু, প্রভাত পট্টনায়ক যিনি জেএনইউ এমিরিটাস প্রফেসর, অরুণ কুমার যার থেকে কালো টাকার বেশি কেউ জানা নেই, ডক্টর মনমোহন সিং, এটা কিন্তু রেখেছেন। উল্টো দিক থেকে যে অর্থনীতিবিদরা রাষ্ট্রনায়কের এই সিদ্ধান্তকে ডিফেন্ড করেছেন, সেই অর্থনীতিবিদের নাম হচ্ছে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন, মোহন লাল, অজয় দেবগান এবং আরও 1-2 অ্যাক্টর। আজকে কালো টাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকাটা অলরেডি কথা বলতে পারি। হ্যাঁ বলুন। উনি কয়েকজন ফিল্ম আর্টিস্টের নাম বললেন, এছাড়াও কিন্তু অরুন্ধতী ভট্টাচার্য, চেয়ারপারসন অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, উনি সমর্থন করেছেন। আমি একটু বলে নিই। চন্দ্র কোচার, MD CEO অফ ICICI ব্যাংক, উনি সমর্থন করেছেন। দীপক পারেখ, চেয়ারম্যান অফ HDFC ব্যাংক, সেও অ্যাপ্রিসিয়েট করেছে। মাহিন্দ্র গ্রুপের আনন্দ মাহিন্দ্র, সেও সাপোর্ট করেছে। সজ্জন জিন্দাল JSW গ্রুপের, সেও মানে সাপোর্ট করেছে। কিন্তু এনারা তো অর্থনীতিবিদ নন। স্ন্যাপডিলের এনারা কর্পোরেট জগতের কয়েকজন অভিনেতার নাম বললেন, আর ওদের ক্ষেত্রে অমাত্য সেনকে নিয়ে এলেন, আর আমাদের ক্ষেত্রে অভিনেতার নাম বললেন। তো এসব যারা লোকরা সমর্থন করছেন সেটাও তো বলবেন। আচ্ছা, সুবর্ণবাবু। আমি বলে নিই, রাজকমলবাবুর কথাটা নিশ্চয়ই শুনেছি এবং উনি একটাও ভুল তথ্য দেননি। আমরা অর্থনীতিবিদের জন্য আসছি, আমরা সেই পয়েন্টটাতে আসবো। উনি একটাও ভুল কথা রাজকমলবাবু বলেননি। আমরা যেখানে কালো টাকার কথায় বলছি, আজকে যদি দেখা যায় যে 86% কালো টাকা 500 এবং 1000 টাকায় যেটা ছিল সেটা তুলে নেওয়া হয়েছিল। তার মানে 100 থেকে 86 বাদ দিলে স্বাভাবিকভাবেই 14% পড়ে থাকে, এবং 14% নিয়ে আমাদের কাজ করতে বলা হলো। আমি খালি তথ্যগুলো রেখে যাচ্ছি। আমি বলি কি সুপর্ণদা, তথ্যগুলো তো আমরা আসছি, এটা দরকার সুজিত দা, আসছি। কেন হট করে আপনি ডিজিটালটা খায় না মাথায় দেয় না বললে হবে না কিন্তু। ঠিক আছে, ওটা ওরকম ভাবে আসে না জিনিসটা। আপনি যদি চট করে একটা নতুন একটা অ্যালগোরিদম তৈরি করেন, ওরকম ভাবে আসবে না। আপনি তো সবার বেসিক অ্যারিথমেটিকটাকেই যদি ভুল করিয়ে দেন, আজকে যদি দেখা যায় যে 4টে মাত্র আমাকে ট্যাক্সাল আছে, সেখানে আমরা জানি 2টো শিফটে কাজ করে কত নোট ছাপা যায়, সেখানে 3rd শিফটটাকে কিন্তু যদি আমি বাজারে নোটটা আনতেই না চাই অত। আমি তো আসছি, আমি তো এখনো সেটা বলতে পারবো না। হয়তো রাজনৈতিক প্রতিনিধি হলে বলতে পারতাম যে হয়তো সেটাই হয়তো উদ্দেশ্য হবে, কিন্তু আজকে অবধি তো নোটটা আসে না, তখন নোটটা ছাপারও ক্ষমতা নেই। আনতে চাই কিনা সেটা পরের কথা। অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আমাদের সবার অর্থমন্ত্রী, তিনি কিন্তু
পরিষ্কার করে অনেকটাই শুনুন, বলেছেন শুনুন, আর যে আপনি এত টাকা কিন্তু আর আসবে না। আসবে না তো, নিশ্চয়ই আসবে না। আসছে কি হচ্ছে, আপনি কি করছেন, আপনি গত এই 1 মাসে কিন্তু 80 জনের ওপরে মানুষ মারা গেছেন। সাম্প্রতিককালে যে ছোট ছোট যেগুলো কোথায় স্কারমিশেস বর্ডারে হয়েছে, তার থেকেও বেশি সংখ্যায় মানুষ কিন্তু মারা গেছে। এবং ক্ষেত মজুরতে, আর এখন কি হয়েছে, রাষ্ট্রনায়ক ভীষণভাবে একটা ব্যাপারে সফল, এতটাই বেশি পোলারাইজেশন হয়ে গেছে যে যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, যেরকমভাবে আমরা নেম আর সারনেম ফিল ইন করি, নেম হয়ে যাচ্ছে রাষ্ট্রবিরোধী আর সারনেম হয়ে যাচ্ছে কালোবাজারি। সুতরাং আমিও খুব কথা বলতে ভয় পাচ্ছি, কারণ আমি যদিও কোনো কথা বলতে চাই, হয় আমি রাষ্ট্রবাদী বিরোধী তকমায় পড়বো, নয় কালোবাজারি তকমায় পড়বো। এই ভয়টা কিন্তু খুব সাকসেসফুলি, এবং অনেক মানুষ আছে তারা বলছেন যে আচ্ছা ভালো তো হয়েছে, কিন্তু তাদের যদি জিজ্ঞেস করা যায় কি ভালো হয়েছে, তারা কিন্তু কোনো র্যাশনালি তারা প্রমাণ করতে পারছেন না যে কি ভালো হয়েছে। আর ডিজিটাল পেমেন্টের কথা বলছেন, ডিজিটাল পেমেন্ট, প্রথম কথা হচ্ছে যে যেখানে আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনি যেখানে ব্যাংক পৌঁছে দিতে পারেননি, আপনি ব্যাংকিং করেসপন্ডেন্ট দিয়ে করছেন, অর্ধেকটা মানুষ ব্যাংকিং পরিষেবার বাইরে আছে, আর যদি ব্যাংক থাকেও সেখানে অনেক অনেক দূরে। মানুষের কাছে মানুষ স্বাক্ষর নয়, শিক্ষা অনেক বড় কথা। আপনি বলছেন যে আপনি এটা করবেন, কেউ আপত্তি কোনোটাই করেনি, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা সময় দিতে হয়। সেই জন্যই অর্থনীতিবিদ জন রেজি একটা কথা বলেছেন যে ভারতে এই গাড়িটাই, অর্থনীতিটা একটা রেসিং কার যেটা একটা ট্র্যাকে চলছে, হঠাৎ কি করা হলো, হঠাৎ একটা গাড়িটাকে পাংচার করে দেওয়া হলো। দ্যাট ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। এবং রাজকমলদার ব্যাপারটা আমি উত্তর দিয়ে দিতে চাইছি, আমি শিল্পপতিদের সম্বন্ধে কোনো উক্তি করতে চাই না, বিকজ বিগ বিজনেস তারা সব সময় যে গভর্নমেন্ট ইন পাওয়ার থাকে সেটা তারা কথা বলে, এটা শিল্পপতির ধর্ম এক। আর সেকেন্ড হচ্ছে, যেখানে আরবিআই গভর্নর নিজে মুখ খুলতে পারেন না, যেটা তার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, সেখানে প্রাইম মিনিস্টার বলতে পারেন কিনা সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবেন, যে কনস্টিটিউশনাল বেঞ্চে মামলাটা যখন রায় আসবে সেটা ঠিক করবেন। আই ডু নট ওয়ান্ট টু টক অফ এনি এমপ্লয়িজ হু রিপোর্ট টু দ্য গভর্নমেন্ট, তাদের সম্বন্ধে কোনো কথাই বলতে চাই না। আমি একটু রমেনবাবু আপনার কাছে আসছি। এই যে 1 মাস, 8 তারিখের পর আজ 8ই ডিসেম্বর, এই 1 মাসে ভারতের বা পশ্চিমবাংলার ওয়ার্কিং ক্লাসের কি অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে, এই পরিস্থিতিটা সম্পর্কে তারা এখন কি ভাবছে? না, প্রথমেই আমি বলবো যে নরেন্দ্র মোদীকে কেউ কেউ চিহ্নিত করছে যে মোহাম্মদ বিন তুগলক থেকেও খারাপ, কিন্তু আমার ধারণা ও সুপরিকল্পিতভাবে প্ল্যান করে এই সব করেছে, এবং এই নতুনভাবে এই প্লাস্টিক মানি মার্কেটে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়ে আসছে, প্রমোট করছে যে এই কোম্পানিগুলো যাতে আরও ভালোভাবে রমরমা ব্যবসা করতে পারে। এত প্লাস্টিক মানির ইউজ যা ভারতবর্ষের মধ্যে 130 কোটি মানুষের মধ্যে যা ছিল না, এখানে প্রায় 8 থেকে 9% মানুষ প্লাস্টিক মানি ইউজ করেন। ওইখানে আজকে আপনি একদম ঝুলি থেকে যে বিড়ালটা বেরিয়ে গেছে, যে কোনো গল্প অরুণ জেটলির নেই যে এই ব্ল্যাক মানি কি হলো। ব্ল্যাক মানি যে আনার কথা বলেছিল আজকে 1 মাস হয়ে গেল, তার বক্তব্য নেই কেন, কোথায় গেল ব্ল্যাক মানি? কারণ আজকে আসল জিনিসটা বলে দিয়েছে যে তারা প্লাস্টিক মানি ইন্ট্রোডিউস করার জন্য তাদের প্রমোট করার এই পুরো ব্যাকগ্রাউন্ডে প্ল্যানটা সাজিয়েছে। দ্বিতীয় নম্বর, তার পরিণতি কি ঘটেছে, আজকে রিসেশন 5-6-7 মাসে যেখানে যাবে, যে ভারতবর্ষের ইকোনমিকটা টোটালি মুখ থুবড়ে পড়ে যাবে। আপনি দেখবেন যে সাধারণ মানুষ বাজারে তারা জিনিস নিয়ে বিক্রি করতে পারছে না, কম কম জিনিস নিয়ে আসছে, কারখানায় উৎপাদন হচ্ছে না, পুলিশ থেকে প্রশাসন থেকে প্রত্যেকটা অফিসের লোকেরা তারা নিজের মাইনা তুলতে পারছে না, তারা লাইনে গিয়ে দাঁড়াচ্ছে টাকা নেওয়ার জন্য। আমি 10,000 টাকা তোলার জন্য একটা ব্যাংকে চেক পাঠিয়েছি, রিটার্ন করে পাঠিয়ে দিল যে 5,000-এর বেশি তোলা যাবে না। সারা পৃথিবীর মধ্যে কোনো জায়গায় এই আইন নেই যে আমার নিজের টাকা আমার ইচ্ছার মতো আমি ব্যবহার করতে পারবো না, তুলতে পারবো না। আজকে মানুষরা যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, যাদের ওষুধ কিনতে হচ্ছে এমার্জেন্সিতে, আইসিসিউতে যা খরচ আছে একদিনের, তার 60 ভাগ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে নরেন্দ্র মোদী, মানে যিনি প্রধানমন্ত্রী, তার এরকম একটা পরিস্থিতিতে স্টেপ ডাউন করা উচিত। 100% আমি একমত, আর আমি সমর্থন করি।
যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যা বলেছেন সারা ভারতবর্ষ জুড়ে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুরের মানুষ, তারা সবাই তিতিবিরক্ত হয়ে গেছে। তারা নিজের ইচ্ছার মতন খাওয়া পড়া করতে পারছে না। এটাতে কি হবে যে ছোট ছোট দোকান, ছোট ছোট ব্যবসায়ী, যাকে বাড়ি থেকে বেরিয়ে হাফ কেজি ডাল নিয়ে এসো, 100 গ্রাম চিনি নিয়ে এসো, এই দোকানদাররা উঠে যাবে। এর বিনিময়ে সব প্লাস্টিক মানি নিয়ে চলে যাবে গিয়ে শপিং মলে। আজকে বড় বড় মলগুলো প্রমোটেড হবে, এই ব্যবসায়ীরাও মরে যাবে, আর এই ছোট ছোট মানুষরা যে ছোট ছোট ক্ষুদ্র পয়সা দিয়ে জিনিস কিন্তু তারা ওই অনুপ্লব। বড় মলে যেতে পারবে না। অনুপ্লব। আপনি রেলে যেটা শুনেছেন, হ্যাঁ। আজকে ওইখানে তারা বলছে নাকি প্লাস্টিক মানি ইউজ করুন। এর মানে কি আর হলো? 10 লক্ষ টাকা সুবিধা পাওয়া যাবে, কিন্তু মানে ধরুন 10 অ্যাক্সিডেন্ট লক্ষ বেনিফিট। এমনি যে কোনো মানুষ ভারতবর্ষের মধ্যে যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, এমনি মানবিক কারণে সোশ্যাল সিকিউরিটিতে সুবিধা দেওয়া হয়। একদম এটা ধাপ্পা দিচ্ছে। আর এটাও দুচারিতা। একটা মানুষ লাইন লাগিয়ে টিকিট কেটে নিজের পয়সা ট্রেনে উঠলো, আর একজন ভারতীয় নাগরিক ওই ডিজিটাল টিকিট কেটে উঠলো, যেখানে 65% মানুষ আজ অবধি কম্পিউটার দেখেনি। আর সারা ভারতবর্ষের মধ্যে ব্যাংকিং সিস্টেম নেই, এটিএম নেই। 1 লক্ষ ব্যাংকেও বললো নাকি। আমি আসবো আপনার কাছে, আমি অনুপ্লব। হ্যাঁ বলুন। 1 মাসে কি পেলাম? অন্তত 87 জন মানুষের মৃতদেহ, 250-এর উপরে মেয়ের বিয়ে ভেঙে যাওয়া চোখের জল। ভারতীয় জনতা পার্টি, বিজেপি ভারতীয় জনতা পার্টি থেকে ভারতীয় জমিদার পার্টি, আর জিডিপির ফলডাউন, মন্দার প্রভাব, সুদের হার অপরিবর্তিত থাকা, যেটার আশা দেখিয়েছিলেন আজ থেকে 1 মাস আগে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, গতকাল রিজার্ভ ব্যাংকের বিবৃতিতে সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাওয়া। আর সব শেষে এটা বলতে পারি, আনঅর্গানাইজড সেক্টরে কাজ করা দৈনিক মজুরির ভিত্তিতে যেসব মানুষগুলো জীবন যাপন করে থাকেন, অন্ন জোগাড় করে থাকেন, সেই মানুষগুলোর সামনে আলোগুলো নিভিয়ে দিয়ে অন্ধকারের দিকে নিক্ষেপ করে দেওয়া। আর শেষে শুধু এটুকুই বলি, রাজকমল বাবুর হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু খুব বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। 8ই এপ্রিল 2009 সাল, যখন আমেরিকার বুকে মন্দার ঝড়ে আক্রান্ত অর্থনীতি, বারাক ওবামা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফোন করে মন্দার থেকে বেরোবার পথ জানতে চেয়েছেন, তার পরের দিন নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল। 8ই এপ্রিল 2009 সাল। করেছিলেন কে? বিজেপি নেতা অরুণ জেটলি। বলেছিলেন কি, আমেরিকার মন্দা থেকে বেরোবার কোনো পথ নেই, তার কারণ যে দেশ অর্থনীতিতে শুধুমাত্র প্লাস্টিক কার্ডের উপর নির্ভর করে, সেই দেশের অর্থনীতির এটাই স্বাভাবিক পরিণতি। আমি আসবো রাজকমল। তাহলে না, শুধু এটুকুই বলি, ঘুরে ঘুরে আসছি। রাজকমল বাবু এটা বলুন, হ্যাঁ, 2008-এর অরুণ জেটলি ভুল ছিল নাকি আজকের অরুণ জেটলি ভুল? রাজকমল বাবু। হ্যাঁ, আমি একটু অন্য দিক থেকে যাই, যেটা হলো যে একটা মানুষের শরীরে যদি অসুখ করে। আমি রাজকমল বাবু একটা প্রশ্ন আপনার কাছে রাখছি। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটি ভারতের অর্থনীতির একটি কালো অধ্যায়। ধরুন এটা সাধারণ একজন মানুষ কিভাবে, যার বিয়েটা এই টাকার হবে, তার স্বপ্নটা কিন্তু আটকে গেল, সে যখন বয়স হবে তখন কিন্তু সে মনে করবে সেই সময়টা এরকম হয়েছিল, আমার জীবনের উপর এরকম একটা প্রভাব পড়েছিল। যে বাড়িতে লাইনে দাঁড়িয়ে আমরা কি ভারতবর্ষ দেখলাম, এক অসহিষ্ণু ভারতকে দেখলাম, যেন এটিএম এর লাইনে একজন বৃদ্ধ মানুষ পড়ে রয়েছেন, বাকিরা টাকার জন্যে। ঠিক যেরকম একটা চার্লি চ্যাপলিনের সিনেমায় দেখেছিলাম গোল্ড রাশ, সোনার জন্য দৌড়চ্ছে মানুষ, ঠিক টাকার জন্য এরকম হাহাকার। তাহলে এই যে পদ্ধতিগুলো যেগুলো বলা হচ্ছে ডিজিটাল মানি, যেখানে সুপর্ণবাবু প্রশ্নটা করছেন, ভারতের বহু গ্রাম, পশ্চিমবঙ্গের বহু গ্রাম আছে, 7000-এর উপর গ্রাম আছে যেখানে কোনো ব্যাংক নেই, গোটা ভারতের এই চিত্র,
সেই সব ব্যবস্থা না করে এরকম যে টাকাটাকে এরকম বাতিল করে নেওয়া, একটা সিস্টেম ওলট পালট হয়ে যাওয়া, এর কোনো প্রভাব পড়বে না অর্থনীতিতে? এটা জোর দিয়ে আজকে বলতে পারবেন? প্রথমেই জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমাদের নরেন্দ্র মোদীজিকে ফকির বাবু বলায়, কারণ উনি যে ফকির সেটা উনি স্বীকার করে নিয়েছেন, ওনার কাছে কোনো টাকা নেই। আর নরেন্দ্র মোদী এবার উনি যে বলেছেন কালো অধ্যায়, হ্যাঁ সত্যি এটা কালো অধ্যায়, কারণ কালো টাকা সরানোর অধ্যায় এটাকেও আমরা মেনে নিচ্ছি। যাই হোক, যেটা বলছেন যে কোনো মেয়ের বিয়ে ভেঙে যাবার কথা নয়, কারণ মেয়ের বিয়েতে 2.5 লক্ষ টাকা করে দেবার নির্দেশ দেয়া আছে ব্যাংকে, তো সেখান থেকে 2.5 লক্ষ টাকা ক্যাশ পেমেন্টের জন্য, আর চেকেতে আপনি যাকে যাকে পেমেন্ট করতে পারেন তাকে করতে পারেন, কোনো অসুবিধা না, নেই। সেটা পাই, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি তাই? বিয়ে ভেঙে 10,000 টাকা চেক দিলে দিচ্ছে, বলছে 5,000 টাকা কেন? 2.5 লক্ষ টাকা ক্যাশ ডিল করতে পারে, বাকিটা চেকে দিতে পারে, তো বিয়ে ভেঙে যাবার প্রশ্ন নেই। এখানে যদি টাকার লেনদেন, যদি আপনি পণ প্রথার কথা বলেন যে হ্যাঁ 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা পণ দিয়ে বিয়ে করতে গেছিল, ব্ল্যাক মানি চলবে না বলে বিয়ে ভেঙে গেল, সেটা আলাদা কথা, কিন্তু এমনিতে তো বিয়ে ভেঙে যাবার কথা নয়। রাজকমল বাবু, সব কথাতে আমারটা শেষ করতে দিন। আপনারা ব্ল্যাক মানিটাকে কেন আনছেন? আমি বলছি যে ধরুন 10,000 টাকা চেক দেওয়া হচ্ছে, 50,000 টাকা চেক বিয়ের ক্ষেত্রে তাই আসছে, তো 5,000 টাকা রিয়েলাইজেশন হচ্ছে। না, রিয়েলাইজেশন কেন? যে চেক কাটবেন, যত টাকারই চেক কাটবেন তুলতে পারছে না, সব ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই, আপনিও জানেন। না, ক্যাশ টাকা তুলতে পারেন না, ডিজিটাল ট্রানজাকশন হতে পারে, চেক দিয়ে চেক ব্যাংকে যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। আর আরেকটা জিনিস জেনে রাখুন যে আজকে যে আপনি বললেন কত 72 না 76,000, আমি ধরে নিচ্ছি 1 লক্ষ গ্রামে কোনো ব্যাংক নেই, তার জন্য দায়ী বিজেপি গভর্নমেন্ট নয়। এতদিন ধরে যারা রাজত্ব করেছে তারা সেই ব্যাংকগুলোকে গ্রামে পৌঁছে দেয়নি। অরুণ জেটলি আজকে একটা স্টেপ নিয়েছেন, যাতে বলছেন 1 লক্ষ গ্রাম যেখানে 10,000-এর উপর পপুলেশন, সেখানে পিওএস মেশিন 2টো করে বসিয়ে দেবেন, অর্থাৎ কিনা 2 লক্ষ পিওএস মেশিন বসিয়ে দেবেন। আমি একটু আসবো আপনার কাছে, একটু সুবর্ণদা কাছে আসছি। একটা বলছেন যে প্রায় 4,32 লক্ষ উনি কিষাণ রূপে ক্রেডিট কার্ডও দিয়ে দেবেন, যাতে তারা সেটা ব্যবহার করতে পারে। সুতরাং একটা যে রোগ হয়েছিল 70 বছর ধরে পোষা ছিল, সেইটাকে কাটলে মানুষের গায়ে যখন অপারেশন হয়, তো তখন আমি আসবো সুবর্ণদা, যেহেতু একটা প্রশ্ন সামনে আসছে, অনেকভাবে বিশ্লেষণাত্মক হচ্ছে, করাও যায়, এই প্রক্রিয়াটা চলতেই থাকবে, কিন্তু একটা প্রশ্ন আসছে, যেখানে অর্থনীতিতে একটা বিরাট মন্দা আসতে চলেছে, নাকি এই মন্দাটারকে কাটানোর একটা পরিকল্পনার জন্য একটা অন্যদিকে ডাইভার্টও করার চেষ্টা চলছে? তার কারণ হচ্ছে এই যে রুপে কার্ড, এই কোথাও একটা ডিজিটাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা এই পদক্ষেপের দিকে, এটা কি মুখ থুবড়ে পড়বে, নাকি এটা একটা ভারতবর্ষে একটা সত্যিকারে একটা অন্ধকারময় সময়ের দিকে আমরা এগোচ্ছি? আমরা অন্ধকারময় সময় থেকে আলোর দিকে এগোচ্ছি। সুবর্ণদা, ডেভেলপড কান্ট্রি, আপনি তো বলবেনই নিশ্চয়ই, পৃথিবীর বুকে যে কোনো ডেভেলপড কান্ট্রি ডিজিটাল, এই উত্তরটা কিন্তু উনি কায়দা করে এড়িয়ে গেলেন। 2009 সালের 8ই এপ্রিল, না আমি আসছি, 2009, আমার কাছে তথ্যটা আমার না, ঠিক আছে, এটা ফ্র্যাগমেন্টেড এতে আমরা যাব না, আমরা যাব হচ্ছে সামনের দিকে। হ্যাঁ সুবর্ণদা। সুজিত দা, আনসারটা খুব সিম্পল, যে আজকে কোনো মানুষ কিন্তু আস্তে আস্তে ক্যাশ থেকে ডিজিটালের মানে যে ট্রানজিশন বা ওই দিকে মুভ করার দিকে কেউ কিন্তু না বলেননি, কেউ কিন্তু প্রথমে ইনটেন্ট নিয়ে কথা বলেননি, যদি কোনো মানে দেখেন কেউ কথা বলেননি, কিন্তু এরা জানেনি না কি করে মুভ করতে হবে, এবং শুধুমাত্র এরা কোনো না কোনো একটা জিনিসে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং কারেন্টলি, এবং রাজকমল বাবু তো ঠিকই বলেছেন যে আগে কেন ব্যাংক পৌঁছয়নি, নিশ্চয়ই ঠিক, কেন পৌঁছয়নি, কিন্তু পৌঁছয়নি বলে অন্য দলগুলোকে দোষ না দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলার কোনো মানে এক। 2 হচ্ছে, এটা থেকে খালি অনুসন্ধান বলে একটা সিনেমা দেখেছিলাম, অনেক ছোট ছিলাম, অমিতাভ বচ্চনের, সেখানে একটা গান আমার মনে পড়ে যাচ্ছে, যাবে যদি জীবন তবে যাবে তো দায় যাক, এখান থেকে আমার খবর কেউ পায় তো পাক, এ যে এক অন্ধ গলি গোলক ধাঁধা, পথ যে বাধা, তুই এখানে হায়রে নিজের দোষে যে বন্দী হলি। কার দোষে বন্দী হলাম জানি না,
হয়তো ভুল করে এই দেশে জন্মে গেছিলাম আর এই সময় বাস করেছি বলে জন্মাচ্ছি, যেখানে আমাদের দেশে নিয়ম আছে যে আমরা যদি কাউকে একটা চেক কেটে দিই, সেই চেকটা যদি ডিসঅনার্ড হয়, আজকে কিন্তু সেটা হচ্ছে একটা পানিশেবল অফেন্স। আর আমার জিনিসটা আমি ব্যাংকে দিচ্ছি, ব্যাংক বলছে 10,000 টাকার জায়গায় 4,000 টাকা নিয়ে যান, ব্যাংকের দোষ দিচ্ছি না আমি, কারণ তাকে রেশনিং করে টাকাটা দিতে হচ্ছে, তার কাছেও সেটা অ্যাভেলেবল নয়, সে দিচ্ছে। আর যে ডিজিটালের কথা বলছে, নিশ্চয়ই ডিজিটাল। আমি এ কে বিতে দিলাম, সব গভর্নমেন্টকে বলা হচ্ছে তুমি ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে যাও, সে বলছে ঠিক আছে, আমি তো তার নেক্সট লোকটাকে দিলাম। যেরকমভাবে একটা ভিআইপি যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যায়, রাস্তার অনেকগুলো জায়গায় ট্রাফিকের দায়িত্ব থাকে, সে নিজের জায়গা থেকে বার করে দিতে পারলেই নিঃশ্বাস ফেলতে পারে, বাট দ্য লাস্ট মাইল সেই জায়গাটা কি করে সেটা ডিজিটাল হবে। 1, 2 হচ্ছে এটা কি জোর করে আপনি জিনিসটা মলে পাঠাবেন 2 টাকার জিনিসটা 20 টাকায় কেনানোর জন্যে? আপনি কি সাধারণ মানুষগুলোর মৃত্যু চাইছেন? আপনি বোধহয় জানেন না যে আমি খুব কম জানি স্যার, আমি খুব কম জানি, আজকে আমি স্বীকার করছি আমি কম জানি। আজকে ফুচকাওয়ালা, আলুওয়ালা পেটিএম ইউজ করছে। না স্যার, আমি জানি আপনি যাদের কথা বলছেন স্যার, আমি খুব কম জানি। কিন্তু আমার মনে হয় এই যে রাজনৈতিক দল এই সিদ্ধান্ত নিয়েছে তারা দেশটাকে জানে না। সুপর্ণ মৈত্র কম জানতে পারে, কিন্তু যারা এই সিদ্ধান্তগুলো দিচ্ছেন তারা দেশটাকে জানেন না, তাদের অর্থনীতি, ভূগোল, ইতিহাস তার সম্বন্ধে কোনো জ্ঞান তাদের নেই। আসছি, আমি বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে কোথাও যেন এই জাদুকরি ব্যাপারটা একটা অদ্ভুত, একটু বিভ্রান্ত করা, ধোকা দেওয়া, বা হচ্ছে এমন একটা বিষয়কে সামনে নিয়ে আসব কিন্তু তার পেছনের বিষয়গুলো পর্যায়ক্রমিকভাবে ছাড়ব, এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু আসছে। কোথাও যেন একটা বিভ্রান্ত এবং ধোকা খেয়েছে বহু মানুষ, এরকমও রয়েছে। একটা ছোট্ট স্টোরি দেখাচ্ছি আপনাদেরকে, একটা প্রতিবেদনে দেখুন এক জাদুকরের খেল আপনারা দেখুন। বিরতিতে যাচ্ছি, বিরতিতে যাওয়ার আগে এই প্রতিবেদনটাকেও সঙ্গে নিচ্ছি। খুচরোর অভাবে জেরবার সাধারণ মধ্যবিত্ত। সকাল হলেই যাদের 10, 20 বা 50 টাকার খুচরো না হলেই চলে না, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তে সব থেকে অসুবিধায় পড়েছেন তারা। এমন অবস্থায় পাওয়া গেল একটি ম্যাজিক মেশিন, যার মধ্যে পুরনো 500 বা 1000 টাকার নোট ঢোকালে বেরিয়ে আসবে সমপরিমাণ 100 টাকার নোট। মেশিন পেতে পারেন আসানসোলে, না অর্থ দফতর কিংবা আয়কর দফতর নয়। আর+এর প্রতিনিধি শটান পৌঁছে গিয়েছিল আসানসোলের কল্যাণপুরের বাসিন্দা সৌম্যদেব আলীর বাড়িতে। সৌম্যদেব বাবুর কাছে রয়েছে সেই মেশিন। পুরনো 500 টাকা বা নতুন 2000 টাকার নোট মেশিনে ঢোকালে বের হচ্ছে সমপরিমাণ 100 টাকার নোট। মেশিন দেখতে উপচে পড়ছে কৌতূহলীদের ভিড়। নোটের ক্রাইসিস শুরু হওয়ার পরেই আমরা চিন্তা করলাম এটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কেননা আমরা নোটটাকে চেঞ্জ করতে পারি, পুরোনো নোট থেকে নতুন নোট, বা এটাকে খুচরো করে নেওয়া, বা একটা 1000কে 2টো 500 নোটে বদলে নেওয়া, আমাদের প্রয়োজন মতো যখন যেভাবে পারি আমরা চেঞ্জ করতে চাই। সৌম্যদেব আলী আসলে একজন ম্যাজিশিয়ান। হাতের কারসাজি, চোখের সম্মোহনী দৃষ্টি দিয়ে নানা রকম জাদু রয়েছে তার ভানুমতির বাক্সে। দেশ জুড়ে খুচরোর সংকটকে তিনি তুলে ধরেছেন তার অভিনব ম্যাজিকের মাধ্যমে। মঞ্চে সৌম্যদেব বাবুর এই খেলাটি এখন হট কেক। দর্শকদের অনুরোধে বারবার দেখাচ্ছেন সেই ম্যাজিক, বিনীতভাবে জানাচ্ছেন এটি একটি ফান মেশিন। দেখলে পাবলিকে তো অনেকে চাইবেই, পাবলিকের তো ডিমান্ড আছেই, কিন্তু আমরা এটা সবার হাতে তুলে দিতে পারি না, তাহলে তো অর্থমন্ত্রী আমাকে চিপে ধরবে, রিজার্ভ ব্যাংকও আমার ঘরে হানা দেবে। তা না, এটা বেআইনি কোনো কাজ আমরা করি না। আমরা যেটুকু করি কৌশলের সাহায্যে করি, একটা ট্রিক্সের সাহায্যে করি, বিজ্ঞানসম্মত উপায় করি এবং লিগ্যালি করি। কিন্তু দর্শকের মনোরঞ্জনের জন্য আমরা যেটা দেখাই, লোকেরা ভাবেন যে তাদের স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে।
বিখ্যাত জাদুকর কে লালের ছাত্র সৌম্যদেব আলী ম্যাজিক শিল্পকে পেশা করে দেশ বিদেশ চষে বেরিয়েছেন। ভূষিত হয়েছেন বহু পুরস্কার ও সম্মানে। ম্যাজিক দেখানোর পাশাপাশি ম্যাজিকের সরঞ্জামও তৈরি করেন তিনি। বাড়িতেই রয়েছে কারখানা। ভোজবাজে সেই কারখানাতেই তৈরি হচ্ছে টাকা বদলের ফান মেশিন। ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ, আসানসোল।